রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। জানি এতক্ষণে এই শব্দটার সাথে আপনারা ওতপ্রোত এবং ওয়াকিবল হয়ে গেছেন। হ্যাঁ, আজকে শিয়ালদা কোর্ট রায় দিল সঞ্জয়ের এগেনস্টে তার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। মানে সে যতদিন বেঁচে থাকবে এবং শেষ নিঃশ্বাস সে কারাগারের মধ্যেই ছাড়তে হবে, এইরকম একটা রায় আমরা শুনলাম। এই রায়ের উপর আমার নিজস্ব কিছু বক্তব্য রয়েছে। 9 অগস্ট 2024 মৃতার দেহ যখন উদ্ধার হলো, তারপরে আজকের দিন পর্যন্ত আমরা জানি কি হয়ে গেছে। প্রচুর মানুষ, আমি ভাবতে পারিনি যে আমাদের বাটার মোড়ে সমস্ত ধর্ম, সমস্ত রাজনৈতিক পার্টি ঊর্ধ্বে গিয়ে মানুষের এরকম জমায়েত, যেখানে এই রকম সরকারি সংস্থায়, সরকারি হাসপাতালের সরকারি কর্মচারীর সেই তার দপ্তরে এরমভাবে নৃশংসভাবে একের অধিক ব্যক্তির দ্বারা নির্যাতিতা, ধর্ষিতা এবং মৃত্যু মানে করা হয় তাকে, সেইখানে সেই সঞ্জয় রায় ছাড়া আমরা কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখলাম না। হ্যাঁ, ধরা পড়েছে সাপ্লিমেন্টারি কোনো রকম চার্জশিট ছাড়াই, তারা ছাড়াও পেয়ে গেছে, টালার ওসি বলো বা একেবারে ওই সন্দীপ ঘোষ বলো। আমার অবাক লাগছে যে বিচারকের রায়দান সত্যি করেই হতাশাজনক, দুঃখদায়ক, পীড়াদায়ক, ভীষণভাবে মানুষের রক্তে আরও সেই টকবগানি ভাবটা ফুটিয়ে তুলছে, মানুষের মধ্যে সেই আক্রোশ আবার পুনর্জীবিত হচ্ছে। রাস্তা দখল, রাত দখল, সমস্ত বিফলে গেল। হ্যাঁ, আজকে সঞ্জয় রায় বলছে তার ওই রুদ্রাক্ষরের মালা কি করে তার গলায় ঠিক আছে, কেন ছিঁড়ে ছড়িয়ে গেল না, বুঝতে পারছেন? মানে বিচার ব্যবস্থা সিস্টেমটাকেই তারা বুড়ো আঙুল দেখাচ্ছে। চিন্তা করতে পারছেন? আজকে ফাঁসি যারা করছে লাভ নেই, একজনের ফাঁসি হয়ে তো কোনো সুরাহা হলো না। আজকে এই ঘটনায় একাই যে দায়ী সঞ্জয়, এটাও আমরা বুঝতে পারছি। যে কোনো আমরা এই সুস্থ সমাজের সুস্থ নাগরিক যারা জ্ঞান হয়েছে তারাও জানে একা সঞ্জয়ের দ্বারা এটা সম্ভব নয়। সঞ্জয় এখনও বিলকি ছিলকি বকছে, এখনও সে বলতে চাইছে যে তোমরা কিছুই তো করতে পারলে না। আর সিবিআই সন্তোষজনক বা কঠোরতম, শুধু সঞ্জয় কেন, আরও যারা ছিল তাদের ধরার ক্ষেত্রে তাদের বয়ানে সেই রকম কিছু কংক্রিট কিছু পায়নি। বিচারকও তার বিচারে সেখানেই ইতি টানল। আমি তো সিবিআইকে বলবো, সিবিআই কি করলো? চার্জশিট দিতে পারলো না কেন? কেন কেন পারলো না বলুন তো? সত্যি করেই এবার আরও বিরলতম ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটাকেও বিচারক বলে দেবে। আমি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমার নিজস্ব বক্তব্য, বিচারক এর পরে আমাদের বলবে কোনটা বিরলতম ঘটনা। এইটা যদি বিরলতম ঘটনার মধ্যে যদি না হয়ে থাকে নারী পাচার করা, মানে মানুষ পাচার করা, ধর্ষণ এবং খুন, এগুলোকে আমরা বলি বিরলতম ঘটনা, সেইখানে বিচারক যদি বলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তার মধ্যে এটা পড়ছে না, তাহলে চিন্তার বিষয়। আগামী দিন আরও মানে খতরনাক কিছুর জন্য আমরা আশা করে থাকব। আপনারা চিন্তা করতে পারছেন তো? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী কর্মক্ষেত্রে যাচ্ছে, কর্মক্ষেত্রে সেখানে কতটা নিরাপদ চিন্তা করতে পারছেন? শুধু মেয়ে আজকে এই রকম তিলোত্তমার উপর দিয়ে এরকম হলো বলে আমরা বলতে পারছি, একটা ছেলের উপর দিয়েও হতে পারে, এবং সেটা আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। তা আমি বলবো ঠিকই আছে, উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার একটা স্কোপ তো আছেই দুই পক্ষেরই, সঞ্জয় রায় অবশ্য করে নির্যাতিতার মা বাবার তরফ থেকে। কিন্তু আপনি আর একটা সিঁড়িতে উঠবেন, যখন নিচের সিঁড়িটা আপনি ঠিক মতন টপকাবেন, সেইখানেই যদি আপনি হোঁচট খান না, তখন পরবর্তী সিঁড়ি আপনি হোঁচট খাবেন না, বিনা দ্বিধায় বিনা বাধায় উঠতে পারবেন, এরকম কিন্তু আপনি শিওর হতে পারবেন না। আমি জানি না আমি কি বললাম আর আপনারা কি বুঝলেন, তবে এইটুখানি
আমিও বুঝেছি, আপনারাও বুঝেছেন। তিলোত্তমার পরিবার ন্যায্য বিচার পায়নি। আমি জানি না আগামী দিন কি হবে, তবে 50 লক্ষ টাকা সঞ্জয় রায়ের জরিমানা, 17 লক্ষ টাকা সরকারের থেকে, আমি কি বলবো এটা বলুন তো, একটা জীবনের বিনিময়ে 17 লক্ষ টাকা। নির্যাতিতার মা বাবা, নির্যাতিতা বলবো না, তিলোত্তমার মা বাবা টাকার জন্য তার মেয়ের এই বিচার ব্যবস্থা দেখার জন্য বসেছিল না। তার মেয়ের ন্যায্য, তার মেয়ের উপর যে নির্যাতন হয়েছে তার ন্যায্য বিচারের জন্যই এই রকম সত্যি করে ঘুরে বেড়াচ্ছে। আর সিবিআই সন্তোষজনক কোনো প্রুফ তুলে দিতে পারেনি কোর্টের কাছে। আর সেইখান থেকে বিচারক রায়দান করেছেন রেয়ারেস্ট অব দ্য রেয়ার, তার মধ্যে এটা পড়ে না। বিরলতম ঘটনার মধ্যে এই ঘটনা পড়ে না। আপনারা চিন্তা করতে পারছেন, একটা মেয়ে, তাও ছাত্রী, যার কাছে আমরা ভগবানের পর ডাক্তারদের ভগবান মনে করি, সে নিজেই সুরক্ষিত না তার কর্মস্থলে। তারপর আপনি, আমি, তারপর আমাদের মেয়েরা সত্যি করে এরপরে বাড়িতেও সুরক্ষিত থাকবে আপনাদের মনে হয়? একটা মেয়েকে আয়ত্তে আনার জন্য মানে রীতিমতন মাথায় চোট দিয়ে গেছে, বারংবার 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 খুবলে নিয়েছে। একটা নরপিশাচরা একটা মানুষের দেহ যেমন জন্তু জানোয়ারা ছিঁড়ে কুটে খায়, সেরকম করা হয়েছে। আজকের জানুয়ারি 2025, 6 মাসে পদার্পণ করেছে। চিন্তা করতে পারছেন? তাহলে এরপরে আরও বিরলতম ঘটনার জন্য হয়, এর জন্য আমাদের বোধহয় অপেক্ষা করতে হবে। আবার আমরা রাস্তা দখল, রাত দখল, সমস্ত কিছু দখল করার জন্য প্রস্তুত থাকব। জানি না আগামী দিন কি হবে, তবে হ্যাঁ, উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার একটা রাস্তা আছে। কিন্তু ওই যে বললাম, সিঁড়ি দিয়ে ওঠার আগেই যদি আপনি হোঁচট খান, তাহলে আপনার মনটা ভেঙে যাবে, মনোবল হারিয়ে যাবে। জানি না আমরা সত্যি কি নিজেদের বাড়িতে নিরাপদ? এরপরে তো ভাবতে বসতে হবে। আমি বুঝতে পারছি না যে আজকে তিলোত্তমার ধর্ষণ, তারপর মৃত্যু, নাকি মৃত্যু আগে তারপর ধর্ষণ, এইটা উদ্ধার করার সাথে সাথে আমরা দেখলাম মৃতদেহের সাথেও নোংরামিও করে ভিডিও করা হয়। লাশ কাটা ঘরে লাশের উপরও নির্যাতন করা হয়। তারপর তো এই রকম 2 নাম্বারি ওষুধগুলো, যেগুলো ওটা কি বলে, বায়ো মেডিসিনই তো বলে, যেগুলো একবার ইউজ হয়ে গেছে সেইগুলোকে পুনরায় সিল করে আবার বিক্রি করা। তাহলে একটা কাণ্ড, একটা এরকম ধর্ষণ খুন ঘটনা বিচার করতে গিয়ে প্রচুর বেরিয়ে গেছে, সেখানে এত কিছুর মধ্যে সঞ্জয়। চিন্তা করতে পারছেন? তাহলে এরপরে আমি তো বললাম, এরপরে আপনারা আরও বিরলতম ঘটনার জন্য অপেক্ষা করুন। আর কিচ্ছু বলার নেই, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। তো এইটুখানি বলা ছিল, ওই যে বিচার ব্যবস্থা নীরবে নিভিতে কাঁদে বলে না, তাহলে আর কিচ্ছু বলার নেই। এইটুখানি বললাম। কষ্ট পেতে পারি, দুঃখ পেতে পারি, অনুশোচনা করতে পারি, মাথা থাবড়াতে পারি, হায় হায় করতে পারি, এর থেকে বেশি কিছু করা আমাদের এখতিয়ারের মধ্যে নেই। আশা রাখবো, এখনও আশাবাদী যে তিলোত্তমা ন্যায্য বিচার যেন পায়। তার মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে বলুন তো? ন্যায্য বিচার মেয়েটা পায়নি, কিন্তু কি নৃশংসভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আর সেটা আমাদের সিস্টেম। যাকে এখনও বিচারাধীন, উচ্চ ন্যায়ালয়ে যাবে, অতএব বেফাঁস কিছু বলতে চাই না, কারণ মুখ সুরসুর করছে। চলো আজকে কন্টেন্টের মধ্যে ঢুকি। খুব খারাপ লাগছে। অবশ্যই করে আজকে বেশ মিক্সড নিয়ে বলবো। মনুকে বলবো, মনু বলবো, ঋষুর বর্দা আর ঠাম্মিকে বলবো, আর অবশ্যই করে তার সাথে যে চলে আসছে আমাদের দালালের বৌদি গো, হ্যাঁ দালাল বৌদি বানাচ্ছে। আর ওদিকে শিপ্রাকে দিলাম, কারণ শিপ্রা আচ্ছা করে একদম লঙ্কা বাটা দিয়ে শুকনো লঙ্কাকে দিয়েছে। সত্যি না, আমরা কোথায় নেমে যাই না, ভাইও বানিয়ে ফেলি, আবার কেউ বৌদিও বানিয়ে ফেলে। সেই যত কাণ্ড কাঠমান্ডুতে না, যত কাণ্ড ওয়াইটিতে। ভাই তুমি কেন ওই ঢেঁড়সকে, কেন রে? হ্যাঁ হতচারী নোংরা মেয়ে ছেলে, নোংরাগুলোকে সাপোর্ট করে বেড়াস, আবার এখানে এসে ভাই ড্যাশ করছে। এইগুলো হচ্ছে সবচেয়ে কলঙ্কিত। আমি বলি না, ভিউয়ার্সরা একদম জল জ্যান্ত জিনিসগুলোকে মৃত বানিয়ে দেয়। এইগুলো হচ্ছে এর মধ্যে হচ্ছে মিসেস বাঙালিয়ানা, নাম করে বলছি, এত অসভ্য।
ও গিয়ে ভাই পাতাচ্ছে ঢ্যাঁড়সকে। কেন ঢ্যাঁড়সকে বললে কি হয়? তার নিজের চ্যানেল আছে, সে নিজের চ্যানেল দিয়েও বলছে। আর ছাদকাণ্ড অবশ্যই করে বলবো যে যদি ভুল বলে থাকি অবশ্যই করে আজকে পুরো ক্লিয়ার হয়ে গেলাম যে ওরা দুজন এক ছাদে ছিল না। আর ওই যে সিক্রেট রুম থেকে বেরিয়ে অসভ্যতামি করে বেড়াচ্ছে। আর যার অসভ্যতামি, যার রক্তে মেশানো, সে সভ্য ভদ্রতা কিছু করতে পারবে না। মানে ওই যে দালালের বৌদি, বেশ ভালোই না? আবার দেখো দালালের এরা হচ্ছে অন্ধ সাপোর্টার, যারা আবার মনুকে গিয়ে ভাই বানিয়ে নিয়েছে। সত্যি ঘেন্না লাগে এদের মন মানসিকতা। মানে তুমি তোমার চ্যানেল থেকে বলো ঢ্যাঁড়সকে, কেন তোর কোথায় লাগছে, ফাটছে কোথায় তোর বল? হ্যাঁ, আসল জায়গায় ক্যাতার সব কিছু খোলসা করেছে বলে। অসহ্য, অসহ্য আর অসহ্য। আচ্ছা, এর মধ্যে আমি অবশ্যই করে টুন অ্যান্ড মমস, মুনমুনের শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। কেন বলছি? কারণ দেখো অনেক কথা বলেছে এবং আমাকে মেনশন করেছে। দেখো মুনমুন, এখন অনেক পুরনো কথা তুলতে হয়। আমি কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না, জানো তো। ভুল আমাদের দ্বারাই হয়েছে, তারপরে আমরা সংশোধিত হয়েছি। তারপরে কি করেছি? যেই ভুলগুলো আমরা করেছি সেগুলো ভুলে গেছি। এমন একটা দিন ছিল যখন প্রথম ওয়াইটিতে আমি এসেছি, যখন এই তোমার এই যে কী বলবো, ওয়াইটি দাদা ভাই, সীমা, এদের কমেন্ট বক্সে কমেন্ট করতাম, তখন তুমি কিন্তু বলতে খুব সাবধান, কে এসছে দেখো, এদের হইতে সাবধান। খুব কষ্ট পেতাম সত্যি, 10 বার ভাবতাম, তারপরে আর করতাম না। সত্যিই তো, আজকে একজন লাইক করছে, আমার পক্ষে বা বিপক্ষে যাই বলুক, সেটার ক্লারিফিকেশন যদি আমার কাছে করার একটা ওয়ে থাকে, তাহলে আমি তার লাইভে যাব। কিন্তু সেই জায়গাটা আমরাই তো মেরে রেখেছি না। তবে আমিও বলবো আমার লাইভে সবার, এই যে দেখছো না কিরম সৌভিক চলে আসে। সৌভিক, অনেক বকেছি সৌভিককে, কিন্তু সৌভিক কিন্তু চলে আসে, কারণ সৌভিক জানে যে আমার দীপ্তিদির লাইভে যেতে পারি সসম্মানে। তাই বলবো আমার লাইভে সবাই আসতে পারো। ওয়ান্স এগেন মুনমুন, হ্যাপি বার্থডে, ভালো থেকো, সুস্থ থেকো, মেয়েকে মানুষ করো, আর কিছু না। মানুষ করলে আর কিচ্ছু লাগবে না, মানুষের মতন মানুষ করো। চলো, যেটা বলছিলাম যে সোনু বলেছে যে একই ছাদ না, এবং ছাদটাকে ট্যুর করে দেখিয়ে দিয়েছে, হোম ট্যুরের মতন ছাদ ট্যুরও হয়েছে। ঠিক আছে, ভুল করলে স্বীকার করতে অসুবিধা নেই তো। হ্যাঁ, তাই তো আজকে এরা যৌথভাবে কাকে শেষ করার পরিকল্পনা করছে। আমি তো দেখছি যে সিক্রেট রুম করছে, যে বাচ্চার বাবার কথা আগ বাড়িয়ে বলছে, সেই ক্ষতি করে, সেই ক্ষতি চাইছে মনে প্রাণে। কারণ ও বলছে এখন ও নিজেকে এটিএম কার্ড বলছে আমাদের। একটা সময় বাচ্চার বাবার নাকি ফটো লাগিয়ে বাচ্চার বাবাকে বিক্রি করে আমাদের নাকি চ্যানেল গ্রো হয়েছে। চিন্তা করতে পারছো কত বড় বজ্জাত মহিলা, আর বজ্জাত মহিলা বলেই তো এরকম নোংরামো নষ্টামো করছে। তার বাড়ি থেকে বলছে এটা আমার কাকির 2 মেয়ে। তখন কি তোর মেয়ের কথা তোর মনে পড়ছে না, যে কাকির কাছে 2 মেয়ে কতটা সুরক্ষিত, আর তুই মা হয়ে ধিঙ্গি পানা করে বেড়াচ্ছিস, জুতার বাড়ি। বলা উচিত না, কিন্তু আমার ভীষণ, আমি মাকে দেখেছি বাবা, মানে রাত কাটাবো মাকে ছাড়া, এ তো মাও ভাবতে পারে না আর আমরাও ভাবতে পারি না। তাহলে সে কি করছে, শাড়ি নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখো আমি কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছি। আর এই পাপ কর্ম নোংরা কর্মে এর মা একে সাথ দিচ্ছে। বৌদি বানিয়ে নিচ্ছে না, বৌদি আবার কে আবার ভাই বানিয়েছে, ওই যে শুকনো লঙ্কা শিপ্রা একদম গুছিয়ে দিয়েছে। আমি দেখি তো শিপ্রা, পম্পা, টুকু, আরও অনেক আছে, মৃন্ময়ী, দেবারতী, আরও অনেক আছে, নাম বাদ গেলে যদি কেউ আমার উপর রাগ করে না, এরা জায়গা মতন দিয়ে আসে। শিপ্রা দারুণ দিয়েছে, ঠিকই ভাই বানাতে হলো, তাই না? হ্যাঁ, না আমাদের কাছে কে ভাই, কে ভাইয়া, কে দিদি, কে বোন, কে বৌদি, কে ননদ, কোনো মাইনে রাখে না, কিন্তু এরা অন্যকে বলে আঙুল উচিয়ে। অবশ্যই করে কৃষু বরদা ঠাম্মির প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজকে তার কবিতার মধ্যে দিয়ে আবার অনেক কিছু আমরা জানতে পেরেছি। হ্যাঁ, অনেকের কষ্ট হচ্ছে, যে অন্ধ ভক্তগুলো আছে, হুরুতি সেই হুরুতি এসে কমেন্ট করছে। আমার অবাক লাগে, তোদের জ্বালাপোড়াটা কোথায়? তোদের কেন জ্বালাপোড়া? যাদের বলছে তারা তো মেনে নিচ্ছে, কারণ ওই হাড়িটার মধ্যে একটা টিফিন ক্যারিয়ারে সোনা দানা ছিল, সেটা আজকে আবার পরিষ্কার করে দিয়েছেন নিরঞ্জন বাবু। তাহলে যে চুরি করেছে সে গায়ে মাখছে না, সে জানে যে আমরা চুরি করেছি। আর মানে কাদের লাগছে এই যে অন্ধ সাপোর্টারগুলো, মানে চেটে ফর্সা করে দিয়েছে। এখন এমন ফিল্টার মেরেছে চাটতে যে ফিল্টার তার নিজস্ব গায়ের রঙের সাথে ম্যাচ করছে না, অদ্ভুত লাগছে, কিরকম একটা লাল চেহারা লাগছে, লাল। তাহলে আমার ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলের নাম বলা হয়েছে, সত্যিই তো সবসময় সত্যের সাথে আছি, যার জন্যই তো মানুষ দেরি হলেও বুঝতে পারছে ভালোবাসছে। আগামী দিন সাথে আছি, পাশে আছি, এবং আপনার সুন্দর করে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে রাখলেন। সৌভিক বলেছিল, এই যে সৌভিকের নাম কেন আসে, যে সৌভিক যে পেঁয়াজিগিরিগুলো করে না, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গিয়ে এই যে অসভ্যতামিগুলো করে, এগুলো খুব খারাপ লাগে। এই যে ঘর পরিষ্কার হয়েছে, এবার সৌভিক যা একটা খাট নিয়ে গিয়ে একটু শুয়ে আয়,
ভালোই, দরজা বন্ধই থাকে বাইরে থেকে, অসুবিধা নেই। তাহলে এইরকম কোনো রকম কমেন্ট পাস করতে নেই, মানে যেটার জন্য শুনতে হয়। আমার কাছে অবাক লাগছে যে উনার ওই ঘর, ওখানে উনি থাকতেন, কখনো থাকে? উনি তো বলছেন যে এইখানে আর থাকা হয় না। আবার একজন বলছে, আমার সত্যি হাসি পায়, এই যে সবাই মিলে একসাথে রান্না করা, মায়ের কাছে মেয়েরা এসে একসাথে রান্না করা, এখান দিয়ে বুঝতে পেরেছে যে ওর বউ নাকি ননদ আর শাশুড়ির জন্য রান্না করতো না। আমি শুধু ভাবি, এত গুণের আধারগুলো সংসার ঠিক মতন করে তো? হ্যাঁ, বায়ু চড়ে যায় না তো? রাতে ঘুম ভেঙে যায় না তো? সত্যি নিরঞ্জনবাবু এমন একটা সাচ্চা লোক, উনি যেটা সত্যি উনি কিন্তু বলে দেয় সাবলীলভাবে বলে দেয়। তা সেটাও আবার লেলোগুড়ি, সেটা ওই দেখো এইটা বলেছে, পুরো পরিষ্কার করে দেওয়ার পর এদের মুখগুলো লুকানোর জায়গা পায় না, হতচ্ছাড়িগুলো বসে গেছে। নিরঞ্জনবাবুর কবিতা শুনবি, দেখেছিস কত গুণের অধিকারী। আর সবচেয়ে আমার ভক্তি বেড়ে গেল, আমি কেন এই দালালকে বলতাম যে দালাল, তুই যে বাড়ির বউ সেই মাস্টার মশাইকে অসম্মানিত করছিস। হ্যাঁ, ছাত্র গড়ার কারিগরেরা, শিক্ষকরা। আর আজকে শুনলাম যে কিশোর বড়দা তো, আর বাবার মানে দাদুর বাবা হচ্ছে বড়দাই বলে আমরা, দাদা বড়দা, ও যেহেতু বড়দা বলে। হ্যাঁ, মানে কিশোর বাবার দাদু, তিনি ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, শিক্ষক। আমি বলি না, নিরঞ্জনবাবুকে দেখলেই বোঝা যায় যে উনি মানে জন্মগত ভদ্র, সভ্য, শিক্ষিত এবং মানে অলরাউন্ডার। একজন বলেছে কপিল দেব, হ্যাঁ অলরাউন্ডার অনেকেই ছিল কিন্তু, বুঝলা, আমাদের সৌরভও ছিল বাহাতি, কিন্তু অলরাউন্ডার ছিল। আমাদের সচিনও অলরাউন্ডার ছিল, আমাদের রবি শাস্ত্রীও অলরাউন্ডার ছিল। তবে হ্যাঁ, কপিল দেবের নাম তো অবশ্যই আগে আসেই, তাই না? আজারুদ্দিনও অলরাউন্ডার ছিল। তা অলরাউন্ডার অবশ্যই করে নিরঞ্জনবাবু, অলরাউন্ডার অবশ্যই করেই নিরঞ্জনবাবু। তিনি একাধারে হোমিওপ্যাথি ওষুধও দিতে পারতেন, যেটা আমরা রুমালির মুখে শুনেছি। একটু অন্তর্মুখী ছিলেন, কিন্তু আজকে দেখেছেন তিনি কতটা উদ্বুদ্ধ হয়েছে। কারণ ভালোবাসা মানুষকে সত্যি করেই উদ্বুদ্ধ করে, সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য রাস্তা দেখায়। তা আজকে আমার সত্যি করে আমি আপ্লুত, আমাকে এসে অনেকে কমেন্ট করেছে, দীপ্তিদি তোমার নাম করেছেন। সত্যিই তো, উনি যেটা বলার চেষ্টা করেছে সেটাকে অনেকে ব্যঙ্গ আকারে নিয়েছে, কিন্তু না, আমি তো সেরকম নেব না। কারণ এটা একার দ্বারা হয়নি, আর কখন হয়েছে সেটা সবাই জানো, যখন ওই নতুন বাড়িতে বাথরুম পায়খানা হয়নি চলে যাওয়ার আগে। তাহলে পরিষ্কার হয়ে গেল, মা পাহারা দিত, মেয়ে কাজ সারত। আগামী দিন উনি বলেছেন আরও তুলে ধরবেন, আর উনি কখনো মিথ্যাচারিতা করেন না, কখনো মিথ্যে বলেন না। এইটুখানি তো বোঝার বয়স আমার হয়েছে না? আর যাদের হয়েছে তারা তো কমেন্ট বক্সে কমেন্ট করে স্বাগত জানাচ্ছে। চলো আগামী দিন আর একটা ভিডিও, আগামী দিন না, আগামী আর একটা ভিডিও অবশ্যই করে আসছে। লাভ ইউ অল।